যে কোনো মুহূর্তে বড় হামলা, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাংলাদেশ। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমানে যত জটিলতা হচ্ছে এবং যত সমস্যা হচ্ছে, এর মূল কারণ হিসেবে শুধু ভারত কাজ করছে না, পশ্চিমা বিশ্ব সরাসরি যুক্ত হয়ে গেছে এবং বর্তমানে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। এই কথা আমার নয়, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা বলেছেন। ডক্টর ইউনূস বলেন, বৈশ্বিক এবং কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ঐক্যের ডাক দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থ রক্ষা করার জন্য আসলে কি ধরনের ঐক্য প্রতিষ্ঠা করতে পারবে সেই বিষয় নিয়ে সন্দেহ রয়েছে। গত কয়েকদিন ধরেই যে বিষয়টা নেট দুনিয়াতে বারবার আলোচনায় আসছে, সেটা হলো পার্বত্য চট্টগ্রামে একটা বড় কিছু হতে পারে বা হতে যাচ্ছে। ভারত যখনই ওই পার্বত্য চট্টগ্রামের উল্টো দিকে তাদের 7 সিস্টার্স এ ৩৫,০০০ সেনা সদস্য, পিনাকা মিসাইল এবং M777 হাউটজার মোতায়েন করেছিল, তখন এ নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে বিদ্রোহীরা এখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের ভেতর একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইতিমধ্যে ভারতের সাথে নেগোসিয়েশন হয়েছে যে ভারতের ভূখণ্ড তারা নেবে না, বাংলাদেশ এবং মায়ানমারের ভূখণ্ড এই জায়গায় কাজে লাগাবে। এখন এই লক্ষ্যটা পূরণেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিজেই বলতে পারেন অনেকটা পার্বত্য চট্টগ্রামে তাদের এজেন্ডা বাস্তবায়নে অনেকটা মাঠে নেমে গেছে। বলা নেই কোয়া নেই, হঠাৎ করেই যুক্তরাজ্য সরকার ৩রা ডিসেম্বর হঠাৎ করেই বাংলাদেশের ভেতর তাদের নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। যুক্তরাজ্য সরকার বিশেষ করে তাদের গোয়েন্দা তথ্য এমনটা দাবি করে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের যেতে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেয়। তবে যুক্তরাজ্য সরকার এমন নিষেধাজ্ঞা ভ্রমণ সতর্কতা জারি করার সাথে সাথেই রাঙামাটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। রাঙামাটির সাজেক এলাকায় দিনভর প্রচন্ড গোলাগুলি চলছে এবং এর জন্য সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এতে করে সাজেকে পর্যটকরা আটকা পড়ে যান, যদিও পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়েছে এবং জানা যাচ্ছে যে জেএসএস এবং তাদের অন্য আরেকটি বাহিনী রয়েছে ইউপিডিএফ, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন প্রশ্নটা হলো যে যুক্তরাজ্য কি করে জানলো? প্রশ্ন কিন্তু আছে যে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা আসলেই তথ্যটা কি করে পেল? এই জায়গায় কিন্তু ব্যাপক ভিত্তিতে এই যুক্তিও খাটে যে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, নাকি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাই এই পরিকল্পনা করে এই অ্যাটাকটা করেছে, সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন। বিভিন্ন ধরনের এনজিও যারা এই পার্বত্য চট্টগ্রামে কাজ করে, সকলগুলো না হলেও একটা বড় অংশ কিন্তু পশ্চিমা বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার অংশ। তারা তাদের বিভিন্ন এজেন্ডা এইখানে আজকে থেকে নয়, ৩০ থেকে ৩৫ বছর ধরে তারা বাস্তবায়ন করছে। বাংলাদেশের কোনো সরকারই কিন্তু তাদের একেবারে গোড়া থেকে উত্তোলন করে নিক্ষেপ করতে পারেনি। আর এখন তো বিষয়টা আরো জটিল, কারণ এখন এই এনজিও সরকারই কিন্তু ক্ষমতায় এবং তারা এনজিওকে বাহবা দিচ্ছে এবং ওই অঞ্চলের ভেতর এনজিওরা কিন্তু আরো শক্তিশালী হয়ে গেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও কিন্তু তথ্য দিচ্ছে যে সীমান্ত এলাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা হবে, সীমান্ত দিয়ে বড় ধরনের সন্ত্রাসী করা হবে। যেমনটা আমি বলেছি, হয়তো তারা পরিষ্কারভাবেই জিনিসটা বলেনি। ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার পরিকল্পনা করছে আমাদের সীমান্ত এলাকায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং এর আশেপাশে, যেটাকে গোয়েন্দা সংস্থা বড় ধরনের সন্ত্রাসী হামলা হিসেবে কিন্তু আশঙ্কা করছে, যার জন্য বর্তমানে সীমান্ত এলাকায় আমাদের বর্ডার গার্ড বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে শুধু সীমান্ত এলাকায় নয়, বাংলাদেশের অভ্যন্তরেও বড় ধরনের সন্ত্রাসী হতে পারে। এই রিপোর্ট কিন্তু দিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে অবস্থিত যে ভারতের দূতাবাস রয়েছে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ রিপোর্ট রয়েছে এই দূতাবাস কেন্দ্রিক কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটানো হতে পারে, যার পুরো দায় দায়িত্ব কিন্তু আসবে বাংলাদেশের উপর। আর এই ইস্যুটি ভারতকে একটা লজিস্টিক ভাবে যোগ্য একটা কারণও কিন্তু হাতে দেবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য। আর এই জন্যই কিন্তু ভারতের দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমন একটি পরিস্থিতিতে যারাই রয়েছেন, যারা বাংলাদেশের দেশপ্রেম মনে রাখেন, তাদের সবার কাছে একটা অনুরোধ করি, দয়া করে এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কোনোভাবেই ভারতের দূতাবাসের মুখী কোনো ধরনের আন্দোলনের ডাক দেওয়া যাবে না। ভারতের দূতাবাস ঘেরাও করা, এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া যাবে না। এই দূতাবাসগুলো আন্তর্জাতিক আইন, জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায় দায়িত্ব। তাদের কোনো যদি ক্ষতি হয় বা তারা নিজেরাও কোনো ধরনের হামলা করলো গোয়েন্দা দিয়ে, আমাদের উপর কিন্তু দায় চাপিয়ে দেবে, যেটা বৈশ্বিকভাবে আমাদের আরেকটু কিন্তু পেছনের দিকে
ঠেলে দেবে এবং কোণঠাসা করবে। সুতরাং এখন ভারতের এম্বাসি কেন্দ্রিক কোনো আন্দোলনের ডাক দেওয়া যাবে না। আমরা বর্তমানে অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন পরাশক্তি দেশগুলোর বিভিন্ন দেশের ছোট ছোট দেশের জায়গা দখল করতে চায়। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা কঠিন সময় কিন্তু বর্তমানে আমরা রয়েছি। বর্তমানে এই উত্তেজনা পরিস্থিতি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জরুরি ভিত্তিতে তার যে ট্যাঙ্কের বহর রয়েছে সেগুলো ভারতীয় সীমান্তে মোতায়েন করছে, এমন কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে দাবি করছে। এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ আপাতত নেওয়া হয়নি এবং এর তেমন গুরুত্বপূর্ণ কোনো সত্যতা নেই। তবে হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সামরিক ক্যাম্প রয়েছে, সেখানে কিছু মুভমেন্ট হতে পারে ট্যাঙ্কের, যাতে জরুরি ভিত্তিতে সেখান থেকে যদি প্রয়োজন পড়ে সেগুলোকে ব্যবহার করা যায়। কারণ আমাদের সাভার এবং ঢাকার ভেতরে যে ক্যান্টনমেন্ট রয়েছে, এগুলো যে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু এখন এখানে দরকার নেই। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে একটা জিনিসই কিন্তু বারবার আমার মাথায় আসছে না, যে অবশ্যই নিজের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সবাই কিন্তু সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত। তবে এই আত্মত্যাগটা জাতি কার্যকরভাবে আমরা ভালো কিছু করার জন্য ব্যবহার করতে পারি, সেটা নিশ্চিতের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দরকার। দীর্ঘকালীন যে কোনো যুদ্ধে একটা বড় ধরনের সাপোর্ট দরকার, যেটা দিতে পারে চীন। আমরা এখন পরিস্থিতির মধ্যেই চীনের সঙ্গে বৈঠক করছি না বা চীনের সঙ্গে যোগাযোগ করছি না। বর্তমান সরকার যোগাযোগ করতে পারছে না। কেন? এই বিষয়গুলো কেন পরিষ্কার হচ্ছে না? কেন চীন এই জায়গায় ক্রিটিক্যাল রোল প্লে করার সুযোগ থাকলেও আমরা তাদের দিকে চীনের সঙ্গে বিষয়টি নিয়ে ডিসকাস করছি না? এই জিনিসটা কিন্তু খোলাসা করছে না। সামরিক ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিকরণ বা রাজনৈতিক ফায়দা নিতে চাইলে তো হবে না। দেশের জনগণ আসুন, আমরা যুদ্ধে যাব, এটা করব সেটা করব, এগুলো রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক বক্তব্য। এই ক্ষেত্রে সুযোগ রয়েছে চীনের সঙ্গে আমরা সম্পর্ক বৃদ্ধি করে। আমরা যদি চীনকে এখানে এঙ্গেজ করতে পারি, চীনের কিছু লাগবে না, বাংলাদেশে কোনো অস্ত্র দিতেও হবে না, কোনো জেট ফাইটার দিতে হবে না, কিছু দিতে হবে না। চীন শুধু অরুণাচল প্রদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেখানে তারা সেনাবাহিনীর কিছু মুভমেন্ট ঘটাবে, কিছু কিছু ধরেন 2-3টা গুলি ফায়ার করবে। তাতে করেই কিন্তু দেখবেন যে ভারতের হাওয়া টাইট হয়ে গেছে। বাংলাদেশের সীমান্তে ভারত ঠিক যেভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে, চীন যদি তার বলতে পারেন 10 ভাগের 1 ভাগ উত্তেজনাও ভারত সীমান্তে বৃদ্ধি করে, ভারত সেখানে সকল শক্তির মোতায়েন করবে। বাংলাদেশের সঙ্গে তখন ভারত নিজের ইচ্ছায় আপোষ করতে চাইবে। সুতরাং চীনের একটা ছোট্ট পদক্ষেপে সকল কিছু সমাধান হয়ে যেতে পারে। এখন আমাদের এনজিও সরকার কেন চীনের কাছে যাচ্ছে না, সেটা তো আমাদের কারোরই আর না বোঝার বাকি নেই। কারণ উপদেষ্টার কার্যক্রম শেষ হলে তাদের সবাইকে নিজ নিজ জায়গায় সেই এনজিওই কিন্তু চালাতে হবে। আর এনজিও গুলো চালাতে হলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মন রক্ষা করতে হবে। আর এই জন্যই কিন্তু তারা চীনের কাছে হয়তো যাচ্ছেন না। এই ব্যাপারটা ব্যক্তি স্বার্থের জন্য ঠিক আছে, হতে পারে, তবে রাষ্ট্র স্বার্থের জন্য ভালো কিছু নয়। কারণ চীন ভারতকে কাউন্টার করার জন্য আমাদের একমাত্র প্রধান শক্তি। গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।